মুভির শুরুতেই আমরা দেখতে পাই শহরের একটা যাত্রীবহুল বাসকে টেরোরিস্টরা জিম্মি করেছে। এই মুভির নায়ক রঘুরাম রাঠোর আর নায়িকা সিয়া ভার্মা, যারা কিনা এটিডি মানে অ্যান্টি টেরোরিস্ট ডিপার্টমেন্টের অফিসার, তারা এসিপি ভারদ্বাজকে জানায় ইতোমধ্যে তারা একজন টেরোরিস্টকে মেরে ফেলেছে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরো কিছু জানাতেই যাবে এমন সময় তাদের সহকর্মী তিওয়ারি এসে জানায় বাসে থাকা টেরোরিস্ট রঘুর সঙ্গে যোগাযোগ করতে চাইছে। রঘু তখন এসিপির কলটা কেটে দেয়। টেরোরিস্ট তখন জানায় সে ইতোমধ্যে বাসে থাকা 2 জন যাত্রীকে গুলি করেছে। যদি তার ভাই আখতার মাসুদকে জেল থেকে দ্রুত মুক্ত না করা হয় তাহলে সে প্রতি 5 মিনিট পর পর 2 জনকে মেরে ফেলবে। সিয়া টেরোরিস্টকে বোঝানোর চেষ্টা করে যে এটা এত সহজ নয়, তার ভাইকে জেল থেকে বের করতে হলে উপরিমহলের অনেক অনুমতি আর সময়ের প্রয়োজন আছে। কিন্তু টেরোরিস্ট এইসব মানতে নারাজ। তার একটাই কথা, যত দ্রুত সম্ভব তার ভাইকে জেল থেকে ছেড়ে দিতে হবে। সে ফোন রেখে বাসে থাকা একজন বয়স্ক লোকের কাঁধে গুলি ছুড়ে মারে। রঘু তখন তাদের টিমের একজন স্নাইপার শুটারের সঙ্গে যোগাযোগ করে আর বলে বাসে থাকা টেরোরিস্টদের একদম মাথা বরাবর শুট করতে, কারণ তার গায়ে ছিল টাইম বম সেট করা। পরিকল্পনা অনুযায়ী শুটার টেরোরিস্টকে হেড শুট করে। এতে টেরোরিস্ট মারা গেলেও টাইম বমের টাইমটা কমেই চলেছে। রঘু আর সিয়া মিলে সব যাত্রীদেরকে দ্রুত বাস থেকে নামিয়ে আনে, কিন্তু তখনও বাসে সেই গুলিবিদ্ধ বয়স্ক লোকটা ছিল, যে কিনা এখনো সেখান থেকে বেরোতে পারেনি। ওদিকে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বম ব্লাস্ট হতে যাচ্ছে। রঘু তখন তার জীবনের ঝুঁকি নিয়ে লোকটাকে বাস থেকে বের করে আনে, আর অন্যদিকে সিয়াকে দায়িত্ব দেয় বমটা ডিফিউজ করার। রঘু আর সিয়া কলিগ হওয়ার পাশাপাশি তারা একে অপরকে ভীষণ পছন্দ করত। তো পরের দিন সকালে সিয়া রঘুর উপর ভীষণ রাগ দেখায়, কারণ গত রাতে রঘু যে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়েছিল সিয়া তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিয়া যদি সেই রাতে বম ডিফিউজ করতে অক্ষম হতো তাহলে তো রঘু নিশ্চিতভাবে প্রাণ হারাতো। তাই সিয়া রাগ করে বেলকনিতে চলে যায়। রঘু কিচেনে একটা বোতলের ছিপির নিচের অংশ খুঁজে পায়, আর সেটা নিয়ে সে সিয়ার কাছে গিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। সিয়া ভাবে রঘু হয়তো মজা করছে। তখন রঘু বলে, আমি তোমাকে কথা দিচ্ছি কালকে তোমার জন্য একটা আসল রিং এনে দেবো, কিন্তু আমার প্রপোজালটাকে তুমি প্লিজ মিথ্যে ভেবো না। এতে সিয়ার অভিমান ভাঙে আর সে রঘুকে কাছে টেনে নেয়। পরের সিনে দেখা যায় এসিপি স্যার রঘু আর সিয়াকে একটা জরুরি মিটিং এর জন্য ডেকে পাঠিয়েছেন। সিয়া আর রঘু তাড়াহুড়ো করে অফিসে এসে পৌঁছায়। রঘু যখন অফিসে ঢুকতেই যাবে তখনই আমাদেরকে পোপোকে দেখানো হয়। রঘু পোপোকে তাদের ডিপার্টমেন্টে কম্পিউটার অপারেটরের দায়িত্ব দিয়েছিল। কাজ পেয়ে পোপো তার পরিবারের সমস্ত ঋণ শোধ করতে পেরেছে, তাই তার বড় বোন খুশি হয়ে রঘুকে একটা পিতলের ঠাকুরের মূর্তি উপহার দিয়েছে। তো এরপর রঘু, সিয়া আর তিওয়ারি যখন মিটিং রুমে গিয়ে বসে তখন এসপি বলতে শুরু করে যে আমাদের কাছে খবর আছে সিএম স্যারের উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে, তাই আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত আমাদের যে করেই হোক তাকে পাহারা দিতে হবে। তারপর সে 2 জন লোকের ছবি দেখিয়ে বলে এরা বর্ডারে এর আগেও ধরা পড়েছিল, এদের উপরেই আমাদের সন্দেহ আছে। আর এই লোক দুটোর সাথে যে মহিলাটা আছে সে খুব সম্ভবত কোনো আন্ডারকভার এজেন্ট হবে। তারা থাকবে 402 নাম্বার রুমে, আর সিয়া তুমি থাকবে 401 নাম্বার রুমে, যাতে ওই রুমের সমস্ত কথাবার্তা শোনা যায়। আমি সেসব ব্যবস্থা করে রেখেছি। আর রঘু এবং তিওয়ারি তোমরা হবে সিএম এর বডিগার্ড, লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখবে যাতে কেউ তার গায়ে আঁচও না লাগাতে পারে। রঘু তখন এসিপি কে বলতে চায় যে তারা তো ছুটিতে আছে আর কাল তো তারা বিয়ে করতে যাচ্ছে, কিন্তু অফিসার বলে সে জানে তারা কালকে বিয়ে করবে, কিন্তু সে এই কাজের জন্য তার বেস্ট লোকদেরকেই চায়। আর এটা যেহেতু শুধু একদিনেরই ব্যাপার তাই সিয়াও এতে রাজি হয়ে যায়। পরের দিন সময় মতো সিয়া হোটেলের সেই 401 নাম্বার রুমে চলে যায়। সেখানে আগে থেকেই লোক ছিল। সিয়া সেখানে পৌঁছলে তারা তাকে তার কাজ বুঝিয়ে দেয়। ওদিকে রঘু আর তিওয়ারি সিএম এর সিকিউরিটির দায়িত্ব পালন করছিল। সিএম এর বক্তব্যের মাঝেই তিওয়ারি রঘুকে বলে তার এখানে উপস্থিত একজন ক্যামেরাম্যানের উপর সন্দেহ হচ্ছে। রঘু সেই ক্যামেরাম্যানের দিকে খেয়াল করলে দেখে আসলে সে ক্যামেরাটা খুব অদ্ভুত ভঙ্গিতে সিএম এর দিকে তাক করে রেখেছে। দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি গুলি ছুড়বে। রঘু সেই ক্যামেরাম্যানের কাছে যেতে গেলেই ক্যামেরাম্যান সেখান থেকে পালাতে শুরু করে। রঘু লোকটার পিছু নেয়। পিছু নিতে গিয়ে সে যখন পার্কিং এরিয়াতে চলে আসে তখন হঠাৎ পেছন থেকে রঘুর মাথায় কেউ একজন আঘাত করে। এতে করে রঘু তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সামনে এসিপি স্যার বসে আছে। সে রঘুকে বলে আমার না কোনো ইচ্ছে ছিল না তোমাকে ঘুম থেকে জাগানোর, কিন্তু কি করব বলো, সিএম কে তো খুনটা তোমাকেই করতে হবে। রঘু তখন রেগে
গিয়ে বলে, আমি তোমাদের এই পরিকল্পনা কিছুতেই বাস্তবায়ন হতে দেব না, আমি সব সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। এসিপি বলে, তা তো আমরা জানি, সেজন্যই তো আমরা বাইরের কাউকে দিয়ে খুনটা করাইনি, কারণ তাহলে তোমরা কোনো না কোনো ভাবে ইনভেস্টিগেশন করে ঠিকই সত্যিটা বের করে ফেলতে। কিন্তু যদি এমনটা হয় যে যারা ইনভেস্টিগেশন করবে তারাই খুনি, তাহলে ব্যাপারটা কেমন হয়? রঘু প্রথমে খুবই রেগে যায় আর কিছুতেই সিএম এর খুন করতে রাজি হয় না। তখন এসিপি ইশারা দিলে তিওয়ারি তাকে দেখায় যে একজন স্নাইপার শুটার স্নাইপার টার্গেট করে রেখে আছে সিয়ার মাথা বরাবর। এবার রঘু কিছুটা দমে যায়। তখন এসিপি ভরদ্বাজ তাকে বলে, কোথাও একটা শুনেছিলাম কখনো কলিগদের সঙ্গে প্রেম করতে নেই, বলা তো যায় না কে কখন কোনটার ফায়দা নিয়ে বসে। তারপর এসিপি ভরদ্বাজ তিওয়ারি আর সেই ক্যামেরাম্যানকে সঙ্গে দিয়ে রঘুকে পাঠায় সিএম কে খুন করতে। তারা দুজন যখন রঘুকে নিয়ে যাচ্ছিল তখন সে পথের মধ্যে তাদের সঙ্গে মারামারি শুরু করে দেয় আর কোনো মতে তিওয়ারির ফোনটা কেড়ে নিয়ে তার কানেকশনটা অফ করে দেয়, যাতে তারা স্নাইপারের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করতে পারে। এরপর সে অনুষ্ঠানে গিয়ে সিএম এর ছেলে আদিত্যকে জানায় যে সে একটা গোয়েন্দা সংস্থার লোক আর তার বাবার প্রাণনাশের ঝুঁকি আছে। কিন্তু আদিত্য বলে, হ্যাঁ আমি চিনি তো তোমাকে, তুমি এইমাত্র তিওয়ারিকে মেরে এখানে এসেছো তাই না? তারপর সে দেখায় তার ফোনের লাইন সে স্নাইপারের কলে কানেক্টেড ছিল। আদিত্য বলে, আমি এখানে ফোন কাটবো আর ওখানে তোমার প্রেমিকা সিয়াকে মেরে ফেলা হবে। তখন পাশ ফিরতেই রঘু দেখে তিওয়ারি পিস্তল হাতে নিয়ে সেখানে উপস্থিত। সে রঘুর হাতে পিস্তলটা ধরিয়ে দেয় এবং রঘু আর কোনো উপায়ান্তর না পেয়ে সিএম কে গুলি করে দেয়। সেখানে উপস্থিত লোকজন তখন পালাতে শুরু করে আর পুলিশের লোকেরা রঘুকে অ্যারেস্ট করার জন্য তাকে ধাওয়া করতে থাকে। রঘু সেখান থেকে কোনো রকমে পালিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে সিয়াকে অফিসার অন্য লোকজন জানায় যে পাশের রুমে আর নজরদারি করার প্রয়োজন নেই। সিয়া কি হয়েছে জানতে চাইলে তারা তাকে নিউজ দেখতে বলে। সিয়া টিভি অন করলে দেখতে পায় নিউজে দেখানো হচ্ছে এত লোকের সমাগমের মধ্যে সিএম কে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো রঘু। এই খবর দেখে সিয়া একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে রঘুর পেছনে তখনও পুলিশ ধাওয়া করে যাচ্ছে। রঘু তখন পুরনো একটা কেমিক্যাল ফ্যাক্টরির ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। পুলিশের লোকজনও তার পিছু পিছু সেখানে চলে আসে। পুলিশের লোকেরা এবং তার মধ্যে প্রচুর গোলাগুলি হয়। এক পর্যায়ে এসিপি এসে রঘুকে ধরে ফেলে এবং তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। রঘু এসিপির কাছে অনেক অনুরোধ করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সে সিয়াকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাবে আর কেউ কোনো দিন তাদের দেখা পাবে না। কিন্তু এসিপি বলে, সিএম তো এমনিতেই ইলেকশনে হেরে যেত, তবে সে খুন হয় এখন তার ছেলে সিম্প্যাথি পেয়ে ইলেকশনে জিতে যাবে আর তখন সে এসিপি কে বানাবে কমিশনার। এসিপি তখন একটু রেগে গিয়ে বলে, তুমি কি ভেবেছো তোমার প্রেমের চক্করে আমি সমস্ত প্ল্যান ভেস্তে দেব? তারপর এসিপির কথায় তিওয়ারি রঘুকে চেয়ারে বাঁধা অবস্থায় ওপর থেকে ফেলে দেয়। এরপর সবাই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে আর পেছনে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে দাও দাও করে আগুন চলতে থাকে। পরের দিন পুড়ে যাওয়া ফ্যাক্টরিতে অনেক পুলিশের লোক সহ আরো অনেকজন আসে। তাদের সাথে সিয়াও ছিল। সে দূরে একটা গাড়িতে বসে কান্না করছিল। রঘুর মৃত্যু সে মেনে নিতে পারছিল না। তখন এসিপি তার কাছে আসে আর রঘুর নামে সিয়ার কানে বিষ ঢালতে শুরু করে। এরপর সাংবাদিকরা এসিপির কাছে এসে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে একজন সাংবাদিক সেখানে থাকা সিয়ার কাছে প্রশ্ন করে বসে যে সে শুনেছে কালকে তাদের বিয়ে, তাহলে কি রঘু সিয়াকে এই বাহানা দিয়ে সিএম এর খুনের প্ল্যানিং করেছে? এতে সিয়া খুব রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় রঘু এখনো বেঁচে আছে। সে ওই ধ্বংসপ্রায় ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। তার অবস্থা তখন খুবই খারাপ ছিল। এমন সময় তার চোখ যায় সেখানে থাকা একটা ছোট্ট ঘরের দিকে। খুব কষ্টে রঘু সেই ঘরে যায় আর ফোন থেকে পোপোর সঙ্গে যোগাযোগ করে। পোপো তখন অফিসেই ছিল। সে চুপি চুপি যখন রঘুর সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সিয়া পোপোকে ডাক দেয়, কিন্তু পোপো তাতে কোনো জবাব না দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় পোপো রঘুকে তার বোনের কাছে নিয়ে এসেছে। তার বোন রঘুর অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলে এখনই রঘুকে হসপিটালে নিতে হবে। কিন্তু পোপো তার বোনকে বোঝায় যে পুলিশের লোকেরা তাকে দেখতে পেলেই মেরে ফেলবে। আমাদেরকে কিছুতেই কাউকে জানতে দেওয়া যাবে না যে রঘু ভাই এখনো বেঁচে আছে। তাই পোপো আর তার বোন মিলে তখন রঘুকে একটা ঠান্ডা পানি রাখা বাথটবে শুইয়ে দেয়। পরীক্ষা নিরীক্ষা করে পোপোর বোন তাকে বলে রঘুর জামা কাপড় তার চামড়ার সঙ্গে মিশে গেছে। এখন যদি আমরা তার জামা কাপড় খুলতে যাই তাহলে সাথে চামড়াও উঠে আসবে। আর এসব হয়েছে কেমিক্যাল ফ্যাক্টরিতে থাকা রেডিয়েশনের জন্য। পরের সিনে দেখানো হয় পোপোর বোন রঘুকে বলে এটা একটা অ্যান্টি রেডিয়েশন ফর্মুলা। আমাদের ল্যাবরেটরিতেই এটা বানানো হয়েছে, কিন্তু এখনো এটার কোনো টেস্টিং করা হয়নি। রঘু তখন বুঝতে পারে এই ফর্মুলার কোনো নিশ্চয়তা নেই। এই ফর্মুলা খাওয়ার পর সে বেঁচেও থাকতে পারে আবার মারাও যেতে পারে। যা খুশি তাই হতে পারে তার সঙ্গে। তবুও রিস্ক নিয়ে সে ওষুধটা খেয়ে ফেলে। তারপর রঘুর শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। আস্তে আস্তে সে অদৃশ্য হয়ে যায়।
গত ভিডিওতে যারা কমেন্ট করেছে তারা হলো সাবিরা মিলা আপু, জেরিন মুনির আপু এবং ওয়াফিজা ইসলাম মেহরিন আপু সহ আরো অনেকে। আমাদের লক্ষ্য 3 মাসে 1 লক্ষ সাবস্ক্রাইবার, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দিন। অন্যদিকে সিয়া গিয়ে এসিপি স্যারকে ইনভেস্টিগেশনের দায়িত্ব নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কারণ সে ভেবেছে রঘু তাকে চিট করেছে। অন্যদিকে ওই কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে রঘুকে এখন শুধু দিনের সূর্যালোতে অথবা রাতের নিয়ন লাইটে দেখা যায়। বেচারার এখন এমন অবস্থা হয়েছে যে সে ওষুধ না খেলে মারা যাবে, আবার ওষুধ নিলে কেউ তাকে দেখতেও পাবে না। মানে এমন একটা জীবন যা মৃত্যুর চেয়েও জটিল। পোপো তাকে বলে, আপনাকে হয়তো সৃষ্টিকর্তা সিয়ার জন্যই বাঁচিয়ে রেখেছে, হয়তো তার ভালোবাসার জন্যই আপনি এখনো বেঁচে আছেন। তাই রঘু তখন সিয়ার কাছে চলে যায় তার সঙ্গে দেখা করতে। তখন সে দেখতে পায় সিয়ার বাবা সিয়ার কাছে চকলেট নিয়ে এসেছে তার সাথে দেখা করতে, কিন্তু সে তার বাবার সঙ্গে গত 10 বছর ধরে কোনো কথা বলে না, কারণ তার বাবা এনকাউন্টারের নামে অবৈধভাবে লোকজনদেরকে মারত, কিন্তু তার মা এই ব্যাপারে কিছুই জানতো না। সে তো উল্টো তার স্বামীর সাহসিকতার কথা খবরের কাগজে ছাপতো, কারণ সে ছিল একজন জার্নালিস্ট। কিন্তু যখন সে সত্যিটা জানতে পারে তখন আর সে এই বিষয়টা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর এই বিষয়টা সিয়া এখনো মন থেকে মুছতে পারেনি, তাই সে তার বাবাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন তার বাবা বলে, যে সিএম কে খুন করেছিল তার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি কি এখন তাকেও ভালোবাসা বন্ধ করে দেবে? সিয়া তখন তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে রঘুকে মনে প্রাণে ঘৃণা করে। সে আরো বলে, রঘুর মতো খুনি মারা গিয়ে অনেক ভালো হয়েছে, তার আর কষ্ট করে ভাবতে হবে না যে রঘু বেঁচে নেই, যেমনটা তাকে এখন ভাবতে হয় যে তার বাবা বেঁচে নেই। রঘু লুকিয়ে লুকিয়ে সিয়ার সমস্ত কথা শুনছিল। সিয়ার এমন কথা শুনে বেচারার মনটা একদম ভেঙে যায়। সে সেখান থেকে চলে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে ঘটা অন্যায়ের প্রতিশোধ নেবে। হয়তো প্রতিশোধ নেওয়ার জন্যই সে বেঁচে আছে। পরের দৃশ্যে দেখা যায় তিওয়ারি নেশা করে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল আর মনের সুখে গান গাইছিল। তখন সেখানে রঘুও গাড়ি নিয়ে আসে। যেহেতু সে অদৃশ্য তাই তাকে তিওয়ারি দেখতে পায় না। ভূত ভেবে ভয় পেয়ে সে পালাতে থাকে, কিন্তু রঘু তাকে ধরে ফেলে আর তাকে একদিনের সময় দেয়। সে তিওয়ারিকে হুমকি দেয় যে ঠিক 24 ঘন্টা পর রঘু তাকে মেরে ফেলবে। সে যেন গিয়ে তার ডিপার্টমেন্টকে বলে দেয়, তাকে পারলে যেন বাঁচিয়ে নেয়। তিওয়ারি রঘুর পরিচয় জানতে চাইলে সে বলে, আগে যে ছিল সে মারা গেছে, এখন আমি মিস্টার এক্স, যে তোমার মৃত্যু হয়ে এসেছি। তিওয়ারি যখন গিয়ে অফিসের সবাইকে বিষয়টা জানায় তখন সবাই ভাবে তিওয়ারি হয়তো নেশা করে ভুলভাল বকছে, কিন্তু সিয়া তার প্রোটেকশনের ব্যবস্থা করে। সে তিওয়ারিকে নাইট ক্লাবের একটা গোপন কামরায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে আর সেখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থাও করে। তবে নাইট ক্লাবে সেদিন যত সিকিউরিটি রাখা হয়েছিল সবাইকে বোকা বানিয়ে আর কিছু লোককে মেরে রঘু তিওয়ারির কাছে পৌঁছে যায়। তিওয়ারি তাকে সরি বলে। রঘুকে ওই সময় লাইটের আলোতে দেখা যাচ্ছিল। সে তিওয়ারিকে বলে, সরি বলার মানে হচ্ছে যে ভুলটা তুমি করেছো সেটা আর দ্বিতীয়বার হবে না, কিন্তু আমি তো তোমাকে সেই সুযোগটাই দেব না। ততক্ষণে সিয়াও সেখানে চলে আসে, কিন্তু যেহেতু রঘু অদৃশ্য অবস্থায় আছে তাই সিয়া তাকে আটকাতে পারে না। সে তিওয়ারিকে মেরে ফেলে। অবশ্য সিয়া বুঝে গিয়েছিল এখানে কেউ একজন আছে, তাই সে রঘুকে চিহ্নিত করার জন্য তার গায়ে রং ছুঁড়ে মারে। রঘু তখন পালাতে থাকে আর সিয়াও তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সিয়া রঘুর গায়ের ঘ্রাণে তাকে চিনে ফেলে আর চিৎকার করে বলে, রঘু তুমি বেঁচে আছো, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি একটা প্রতারক, খুনি। রঘু ঝোপের আড়ালে লুকিয়েছিল। সে সিয়ার এসব কথা শুনে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেতে থাকে। পরের সিনে দেখা যায় সিয়া সেই পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরিতে গিয়েছে ইনভেস্টিগেশন করতে। তখন সে সেখানে থাকা সেই ছোট্ট ঘরটা দেখতে পায় আর সেখানে থাকা ফোনে রঘুর হাতের রক্তের ছাপ দেখতে পায়। ডায়াল প্যাডের নম্বরটা দেখে সিয়া বুঝে যায় এটা পোপোর নাম্বার। তাই সে অফিসে এসে পোপোকে বলে, মিস্টার এক্স আর কেউ নয় বরং রঘু। পোপো এতে ঘাবড়ে গিয়ে বলে, কিন্তু সে তো মারা গেছে তাই না? সিয়া বলে, এসিপি স্যার তোমার ফোন ট্রেস করেছে, সে বলেছে তোমার সঙ্গে রঘুর যোগাযোগ আছে। পোপো ঘাবড়ে গিয়ে রঘুর কাছে চলে আসে আর বলে, রঘু ভাই ওরা সবকিছু জেনে গেছে। কিন্তু রঘু তাকে বুঝিয়ে বলে যে, দেখো এটা ওদের পাতায় একটা ফাঁদ ছিল যাতে তুমি আমার কাছে আসো আর ওরা তোমাকে ফলো করতে করতে আমার কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে সিয়া পিস্তল হাতে এসে হাজির হয়, কিন্তু রঘুকে ধরা তার পক্ষে সম্ভব হয় না, কারণ রঘু সূর্যের আড়ালে গিয়ে নিজেকে অদৃশ্য করে ফেলে। তখন সিয়া তাকে বলে, আমি তোমাকে গ্রেফতার করতে না পারলে প্রোপোকে গ্রেফতার করে নিয়ে যাব। একজন খুনিকে সাহায্য করার অপরাধে তার 7 বছরের জেল হবে। রঘু তখন পোপোকে বাঁচানোর জন্য আলোতে আসে আর সিয়া তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যখন সিয়া তাকে থানায় নিয়ে যাচ্ছিল তখন পথে
পথের মধ্যে রঘু সেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। রঘু গিয়ে একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করে আর সিয়াও তখন তার পিছু নেয়। কিন্তু সমস্যা হলো রঘুকে সে আর দেখতে পাচ্ছিল না, তাই সে ওই বিল্ডিং এ থাকা আগুন নেভানোর গ্যাস রঘুর দিকে ছুড়ে মারে। আর এবার রঘুকে চিহ্নিত করা যাচ্ছিল, কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ায় সিয়ার মাথায় এক টুকরো কাঠের তক্তা এসে লাগে আর সে সেখানেই জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। সে আস্তে আস্তে বেড থেকে নেমে তার পিস্তলটা হাতে নিয়ে সামনে এগোতে থাকে, এই ভেবে যে রঘু হয়তো তার আশেপাশেই আছে। একটু সামনে গিয়েই সে রঘুকে দেখতে পায়। গুলি হাতে নিয়ে নাড়াচাড়া করছিল সে। সিয়া সেখানে আসায় সে গুলিটা তার দিকে ছুড়ে দিয়ে বলে, পিস্তলের সব গুলি আমি বের করে নিয়েছি, এগুলো লোড করে নাও। তারপর সে সেদিনকার ঘটনা সিয়াকে বলতে শুরু করে। রঘু বলে সেদিন সে সিএম কে মেরেছিল সেটা সবাই দেখলেও কেন মেরেছিল তা শুধু সেই জানে, আর ওই লোকগুলো জানে যারা কিনা সিয়াকে সেদিন নিশানা বানিয়েছিল। রঘুর কথা শুনে সিয়া বেশ অবাক হয়। এরপর রঘু আবারও বলে, ওই দিন আমার কাছে দুটো অপশন ছিল, হয় তোমাকে বাঁচাবো নয়তো সিএম কে। আমি সিএম কে মেরে ফেলেছিলাম যাতে তুমি বেঁচে থাকতে পারো। সবকিছু শুনে সিয়া কান্নায় ভেঙে পড়ে। সে রঘুর কাছে ক্ষমা চায় যে সে সবকিছু না জেনেই তাকে ঘৃণা করতে শুরু করেছিল। সিয়া বলে, আমি সারা দুনিয়ার কাছে ওদের মুখোশ খুলে দেব। কিন্তু রঘুর এখন আর আইন শৃঙ্খলার ওপর কোনো বিশ্বাস নেই। সে সিয়াকে বলে, আমি ওদের 3 জনকে নিজ হাতে খুন করব। কিন্তু সিয়া কিছুতেই তাতে রাজি হয় না। সে মানতেই পারে না যে রঘু কিনা আইনের রক্ষক, সে কিনা নিজের হাতে আইন তুলে নেবে। তখন রঘু তাকে বলে, দেখো আজ ওদের জন্য আমার এই অবস্থা। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, একসাথে থাকতে পারবো না। আমি এতটাও মহান নই। কিন্তু সিয়া কিছুতেই তাকে খুন করতে দিতে রাজি হয় না। তাই সে রঘুকে আটকানোর জন্য পিস্তল হাতে তুলে নেয়। কিন্তু রঘু তখন অদৃশ্য হয়ে সিয়াকে অজ্ঞান করে দেয় আর তাকে সেখানে রেখে বাসা থেকে বেরিয়ে যায়। পরে যখন সিয়ার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় জানালার কাছে সিএম এর ছেলে আদিত্যর নাম লেখা। সিয়া তখনই ভাবতে শুরু করে কি করে সে আদিত্যকে রঘুর হাত থেকে বাঁচাবে। সিয়া অফিসে গিয়ে এসিপি কে বলে দেয় যে রঘুই মিস্টার এক্স, আর সিএম কে খুন করার পেছনেও তার আর আদিত্য ছাড়াও আরো একজনের হাত আছে, যার কথা রঘু সিয়াকে বলেনি তার প্রোটেকশনের জন্য। কিন্তু এখন সে তার প্রতিশোধ নিতে চাচ্ছে। সিয়া বলে, রঘু কিছু করার আগে আমাদেরকে তাকে থামাতে হবে, আর কারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিল সেটাও জানতে হবে। সিয়া জানায় তার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সিয়া তো আর এটা জানে না যে সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নয় বরং এসিপি নিজেই। এসিপি সিয়ার থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে আদিত্যকে জানায়। আদিত্য বলে, তুমি তো এসিপি, তুমি ওকে অ্যারেস্ট করে নিলেই তো পারো। কিন্তু এসিপি বলে, যাকে দেখাই যায় না তাকে অ্যারেস্ট কিভাবে করব। তাই তারা সিয়ার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। আদিত্যর বাড়ির সামনের বাড়িতেই পোপো আর রঘু বসেছিল। সেখান থেকে তারা আদিত্যর উপর নজর রাখছিল। আদিত্যকে সিয়া কোথায় নিয়ে গিয়ে লুকাবে সেটা দেখার জন্যই রঘু লুকিয়ে গিয়ে আদিত্যর গাড়িতে ট্রান্সমিটার লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর পোপো এসে রঘুকে জানায় যে আদিত্যর মতো পোশাক পরা এবং দেখতে 3 জন লোককে ইতোমধ্যে এখান থেকে বের করা হয়েছে। এবার রঘু সিয়ার প্ল্যান বুঝতে পারে। রঘু পোপোর কাছে ফিরে এসে বলে, তুমি সিয়ার ফোন নাম্বার ট্রেস করো, তাহলেই বুঝতে পারবে আদিত্য কোথায় আছে। রঘুর কথা মতো সিয়ার ফোনের ডেটা হ্যাক করলে পোপো জানতে পারে তাদের সামনের টাওয়ারের কাছেই সিয়া আছে। রঘু তখন বলে, তার মানে আসল আদিত্য কোথাও যায়নি, সে এখনো ঘরেই আছে। রঘু লোকচক্ষুর আড়াল করে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানে পৌঁছে যায়। এদিকে সিয়া আরো একটা প্ল্যান করে। সে সব জায়গায় আয়না রেখে দেয় যাতে সূর্যের আলোর রিফ্লেকশনে রঘুকে দেখা যায়। কিন্তু রঘু তো কম যায় না, সে উল্টো জিপের সামনে থাকা আয়না দিয়ে আদিত্যদের ঘরের পাম্পে আগুন লাগিয়ে দেয়। সবাই ভাবে রঘু ঘরের ভেতরে চলে এসেছে। ভয়ে আদিত্য বলতে থাকে, কেউ আমার কপালে তিলক লাগিয়ে দে, দিলি তো আমার বলি চড়িয়ে। তাই সিয়া আদিত্যকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু রঘু তাদের জিপের ওপরেই ছিল আর সেটা কেউ দেখতে পায় না। সে গাড়ির মধ্যে থাকা আদিত্যর গলা চেপে ধরে। সিয়া আদিত্যকে নিয়ে দ্রুত একটা শপিং মলে চলে যায়। সে আদিত্যকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ রঘু তাকে মেরেই ফেলে। শপিং মলের ঝাড়বাতির উপর ঝুলতে থাকা রঘুকে এই প্রথমবারের মতো মানুষ দেখতে পায়। অনেকে ভিডিও করে রাখে। নিউজে সব জায়গায় মিস্টার এক্স এর নাম ছড়িয়ে পড়ে। সিয়া অফিসে গেলে তাকে এসিপি বলে, দিল্লি থেকে অর্ডার এসেছে, মিস্টার এক্স কে আমরা যেখানেই দেখতে পাবো তাকে মেরে ফেলবো। সিয়া তখন বলে, কোনো আইনি নির্দেশ ছাড়া আপনি রঘুকে মারতে পারেন না, এটাও তো তাহলে খুনই হয়ে যাবে। এসিপি সিয়াকে বোঝানোর চেষ্টা করে যে কখনো কখনো ইনসাফ পাওয়ার জন্য না ইনসাফি করতে হয়। তখন সিয়াও রেগে গিয়ে বলে, তাহলে তো আমারও রঘুর পক্ষে থাকা উচিত। মূলত এসিপি চাচ্ছিল রঘুকে মারার জন্য একটা টিম বানাতে, আর সেই টিমকে যেন সিয়া লিড করে। কিন্তু সিয়া কিছুতেই রাজি না হয় এসিপি তাকে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে পোপো আর রঘু নিউজে দেখতে পায় সাংবাদিকরা সিয়াকে সাসপেন্ডের ব্যাপারে প্রশ্ন করলে সে বলে, আমাকে একজনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি, তাই এসিপি স্যার আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তার
জায়গা থেকে সে ঠিকই করেছে। পরের দিন সিয়া যখন ঘরে টেবিলে খাবার খেতে আসে তখনই সে বুঝতে পারে সেখানে রঘুও আছে। সে রঘুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, আমাকে অপমান করতে? রঘু বলে সে সিয়ার ভালোবাসা দেখে অবাক হচ্ছে। সিয়া তাকে এনকাউন্টার করে মারতে পারবে না বলে চাকরি থেকে রিজাইন করে নিয়েছে। রঘু সিয়াকে একটা ঠাকুরের মূর্তি দেয়, যেটা কিনা পোপোর বোন তাকে দিয়েছিল। রঘুর বিশ্বাস এটাই তাকেও রক্ষা করেছে আর সিয়াকেও রক্ষা করবে। সিয়া তখন ইমোশনাল হয়ে রঘুকে জড়িয়ে ধরে। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। অনেকদিন পর তারা তাদের পছন্দের রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানকার সিকিউরিটি দেখে রঘুর মনে একটু সন্দেহ জাগে। তবে দুঃখের বিষয়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারপাশ থেকে পুলিশরা এসে তাকে ঘেরাও করে ফেলেছে। আসলে সিয়া ইমোশনাল হয়ে নয়, বরং প্ল্যানিং করেই রঘুকে অ্যারেস্ট করানোর জন্য এখানে এনেছে। তবে এসিপি রঘুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় না, বরং একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর রঘুকে বলে, আমাকে কি তোমার গার্লফ্রেন্ডের মতো বোকা ভেবেছো যে তোমাকে কোর্টে নিয়ে যাব আর নতুন করে নতুন কাহিনী সাজাবো? এসিপি রঘুকে মেরে ফেলার প্ল্যান করে। সে এখন রঘুকে মেরে ফেলবে আর পরে প্রেস মিডিয়াকে বলবে রঘু পালাতে চাইছিল, তাই সে রঘুকে ধরার চেষ্টা করে। মারামারির একটা পর্যায়ে গিয়ে উপায় না পেয়ে রঘুকে মারতে হয়েছে। অন্যদিকে সিয়ার কাছে পোপোর বোনের খবর আসে যে পোপো এখন হসপিটালে। সিয়া পোপোকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কি করে হলো? পোপো তখন বলে সিয়াকে সাসপেন্ড করার পর এসিপি তার বাড়িতে আসে। সে রঘুর খোঁজ পাওয়ার জন্য তাকে প্রমোশনের লোভও দেখায়, কিন্তু পোপো রঘুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, বরং সে রঘুকে বাঁচানোর জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়েছে। সব শুনে সিয়া বুঝে যায় যে সিএম এর খুনের সঙ্গে জড়িত সেই তৃতীয় লোকটা আর কেউ নয়, বরং এসিপি ভরদ্বাজ নিজেই। এসিপি সিয়াকে ধোকা দিয়েছে বুঝতে পেরে সিয়া তার বাবার কাছে যায় আর তাকে বলে সিয়ার তার সাহায্যের প্রয়োজন। পরের সিনে দেখানো হয় এসিপি রঘুকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রঘু তো হার মানার পাত্র নয়, সেও তার সঙ্গে ফাইট করতে থাকে। রঘু যখন এসিপিকে মেরে ফেলতেই যাচ্ছিল তখনই সেখানে সিয়া আর তার বাবা আসে। সিয়া বলে, তুমি যদি এসিপিকে ছেড়ে না দাও তাহলে আমি নিজের মাথায় নিজেই গুলি করে দেব। তাই রঘু বাধ্য হয়ে এসিপিকে ছেড়ে দেয়, কারণ সে তো সিয়াকে ভালোবাসে। যে সিয়ার জন্য সে এত কিছু করেছে, সে সিয়াকে তো আর রঘু মরে যেতে দিতে পারে না। তখন সিয়া এসিপিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন সিএম এর খুনের দায় স্বীকার করে নেয়, কিন্তু এসিপি বলে আদিত্য আর তিওয়ারি মারা গেছে, এখন আমি সিএম এর খুনের দায় নিয়ে জেলে কেন যাব? আমি কিছুতেই শিকার হব না। সিয়ার বাবা তাকে বুঝিয়ে বলে, দেখো মিস্টার এক্স কে কিন্তু এখন সমাজের মানুষ ভালোবাসে, তাই তাকে আগে সমাজের মানুষের কাছে খারাপ বানাতে হবে। তারপর সবাই যখন সব জায়গায় সূর্যের আলো ফেলবে তখন নিশ্চয়ই তাকে দেখা যাবে আর তখনই আমরা তাকে ধরে ফেলবো। এসিপি তার এই প্ল্যানে রাজি হয়ে যায় আর পরের দিন সিয়াকে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করতে বলে, যাতে সে মিডিয়াকে বোঝাতে পারে যে সিএম এর খুনের জন্য দায়ী রঘুই আদিত্য এবং তিওয়ারিকেও খুন করেছে। এসিপির কথা মতো সিয়া এবং তার বাবা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। কনফারেন্সে এসিপি জানায় যে রঘুই সমস্ত খুন করেছে, যাতে সিএম এর মৃত্যুর রহস্যটা কেউ ফাঁস না করতে পারে। তারপর সে প্রমাণস্বরূপ সাংবাদিকদেরকে দেখানোর জন্য একটা ভিডিও ছাড়ে, কিন্তু ভিডিওটা দেখার পর এসিপি নিজেই হতবাক হয়ে যায়, কারণ সেখানে তারই বলা গতকালকের ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, যেখানে সে সিএম কে খুন করার ষড়যন্ত্রের কথা নিজের মুখে স্বীকার করেছে। এসিপি বুঝে যায় এটা সিয়া আর তার বাবার ষড়যন্ত্র। আর তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সিয়া রঘুকে বলছিল, তোমাকে এখন নির্দোষ প্রমাণ করাটা বেশি জরুরি। এসিপি ভরদ্বাজকে মেরে ফেললে তোমাকে নির্দোষ প্রমাণ করার কোনো রাস্তা থাকবে না। সিন প্রেজেন্টে আসলে দেখা যায় এসিপি কে মারার জন্য রঘু সেখানে চলে আসে। তখন এসিপি নিজে বাঁচার জন্য সিয়ার মাথায় পিস্তল ধরে, তারপরেও রঘু তার পায়ে গুলি করে দেয়। পায়ে গুলি খেয়ে এসিপি সিয়াকে ছেড়ে দেয় আর তখনই রঘু তাকে ফাইনালি মেরে ফেলে। তারপর সবাইকে উদ্দেশ্য করে রঘু বলে, সে এখন আর সেই রঘু নেই যে আইনের শিকল পরে সব জুলুম মেনে নেবে। সে এখন এমন একজন যে কিনা ইনসাফ আদায়ের জন্য আইন ভঙ্গ করতেও দ্বিধাবোধ করবে না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সিয়া গোসল করছিল, সেখানে রঘু আসে। সিয়া তখন হেসে বলে, আমি মাত্রই ভাবছিলাম যে অদৃশ্য মানুষেরকে গোসল করতে হয় নাকি। রঘু তখন সিয়ার কাছে গিয়ে বলে, অদৃশ্য মানুষের গোসলের প্রয়োজন না হলেও ভালোবাসার প্রয়োজন আছে। এই কথা বলে তারা দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। চাইলে আপনারা স্ক্রিনে থাকা এই ভিডিওটাও দেখতে পারেন, যেখানে স্ত্রীর প্রাক্তন প্রেমিকের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে স্বামী এক ভয়ানক মাস্টার প্ল্যান তৈরি করে।